ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ইগনু বিএড এন্ট্রান্স টেস্ট 2023 এর টিচিং লার্নিং অ্যান্ড দ্য স্কুল এই টপিক থেকে আসা 25টি এমসিকিউ আলোচনা করব। দেখুন, আপকামিং ইগনু বিএড এন্ট্রান্স টেস্ট 2025 এর জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি যদি ইগনু বিএড এন্ট্রান্স এক্সামে ভালো স্কোর করতে চান তাহলে আপনাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্লে স্টোর থেকে ইনস্টল করবেন সার্থক এডুকেয়ার অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মধ্যে ফ্রি অফ কস্ট মক টেস্ট আপনি পেয়ে যাবেন, ভিডিও কোর্স আপনি পেয়ে যাবেন, অনেক কিছু এখানে রয়েছে, আপনি ইনস্টল করে দেখতে পারেন। চলুন শুরু করি আজকের কোয়েশ্চেনগুলি। Question number 56. According to National Education Policy 2020, structure of school education will be 2020 এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্কুল এডুকেশনের স্ট্রাকচার কেমন হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সিতে কি আছে দেখুন, 5+3+3+4। এখানে প্রথম 5 মানে হলো প্রি স্কুল বা এটাকে বলা হয় ফাউন্ডেশন স্টেজ। এই স্টেজের মধ্যে থাকে ক্লাস 1 আর 2। তারপর দেখুন আপনি 3 দেখতে পাচ্ছেন এখানে। এই 3 এর অর্থ হলো প্রিপারেটরি স্টেজ, যেখানে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সামিল করা হয়। তারপরের যে 3 এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো মিডিল স্টেজ। এই মিডিল স্টেজে কোন কোন ক্লাসকে ইনক্লুড করা হয়েছে? এই মিডিল স্টেজে ক্লাস 6 to 8 অর্থাৎ ক্লাস 6, 7 আর 8কে সামিল করা হয়েছে। আর সবশেষ আপনি দেখতে পাচ্ছেন 4। এই 4-এর মধ্যে ক্লাস 9 to 12 এই ক্লাসগুলিকে সামিল করা হয়েছে, আর যার নাম হলো সেকেন্ডারি স্টেজ। আশা করি আপনি উত্তর বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 57। ইন দ্য কনটেক্সট অফ দ্য স্কুল, হোয়াট ডাজ সিসি স্ট্যান্ড ফর? বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে সিসি কি? দেখুন, সিসি এর অর্থ হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, যদি আমরা বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে বলি। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 58। স্টুডেন্টস উইল বি এবল টু এনুমারেট দ্য ফাংশনস অফ এ কমার্শিয়াল ব্যাংক। ছাত্রছাত্রীরা এবল মানে করতে পারে, সক্ষম, একটি বাণিজ্যিক ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের ক্রিয়াকলাপ বুঝতে, এবং তাদেরকে ওরা সিকোয়েন্সিয়ালি বলতে পারছে। দ্য অবজেক্টিভ পার্টেন্স টু, এবং ইহার অবজেক্টিভ কি? দেখুন, যখন আমরা কোনো ব্যাংকের কার্যকলাপকে সুন্দর করে আমরা মনে রাখতে পারবো, তখন এটা হয়ে যাবে কগনিটিভ এবং এফেক্টিভ ডোমেইন। কগনিটিভ ডোমেইন মানে বুদ্ধিমত্তা। এখানে ছাত্রছাত্রীদের বা শিশুদের বুদ্ধি হয়ে গেছে অতটুক, ওদের ক্ষমতা মেমোরি পাওয়ার বুস্ট হয়ে গেছে যে তারা একটি ব্যাংকের বা কমার্শিয়াল ব্যাংকের পুরো ক্রিয়াকলাপ মনে রাখতে পারছে, আর এটাকে সিরিয়ালি ওরা বলতে পারছে। এটা হয়ে যাবে এফেক্টিভ ডোমেইনের অন্তর্ভুক্ত। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 59। দ্য মেথড হুইচ এক্সপেক্টস স্টুডেন্টস টু লার্ন অন দেয়ার ওন ইজ। কোন পদ্ধতি ছাত্রছাত্রীদেরকে নিজের পছন্দ অনুযায়ী শিখন করার বা শেখার অনুমতি দেয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিউরিস্টিক মেথড। হিউরিস্টিক মেথড অনুযায়ী ছাত্রছাত্রীদেরকে আমাদের যথেষ্ট সুযোগ, অ্যাম্পল অপরচুনিটি দেওয়া উচিত তাহাদের নিজের ক্রিয়াকলাপ থেকে অবজার্ভ করে কোনো কিছু শেখার। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। আবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 60। Which one of the following characteristics does not describe the scientific attitude? নিচের কোন বৈশিষ্ট্য সায়েন্টিফিক অ্যাটিটিউড, বৈজ্ঞানিক অ্যাটিটিউডকে কি করে ডেসক্রাইব করে না? দেখুন অপশনে কি বলছে, কিউরিওসিটি অফ নোয়িং থিংস, কোনো কিছু বস্তু বা কোনো বিষয়কে জানার ইচ্ছা, এটা হলো সায়েন্টিফিক অ্যাটিটিউডের অন্তর্ভুক্ত। এটা তো অন্তর্ভুক্ত, এটাকে আমরা আনসার করব না। ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং আরও একটি সায়েন্টিফিক অ্যাটিটিউড। তাই এ বি হবে না উত্তর। তারপর দেখুন আমরা দেখব অপশন সি কি বলছে। এক্সপ্লোরিং হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ অফ দ্য ফেনোমেনা। তারপর আমরা কি করব? এক্সপ্লোর করব, নিজে যাচাই করব। ঠিক আছে, যাচাই করব কিসের উপর? যাচাই করব কি করে হলো, কিভাবে হলো, কেন হলো। এই সমস্ত বিষয়ে যাচাই করা কিন্তু সায়েন্টিফিক অ্যাটিটিউডের অন্তর্ভুক্ত। তারপর অপশনটি বলছে নট বিং ওপেন মাইন্ডেড। ওপেন মাইন্ডেড মানে যা আছে এটাকে এমন করেই মেনে নেওয়া, এটার বিষয়ে কোনো নিজের র্যাশনাল থিঙ্কিং, কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অ্যাপ্লাই না করা। তো এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত নয়, অ্যান্ড দিস ইজ দ্য রাইট আনসার। কী করে উত্তর হলো আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 61।
Which one of the following statements best indicates the difference between the syllabus and curriculum? এখানে বলুন নিচের কোন অপশনটি সিলেবাস এবং কারিকুলামের মধ্যে ডিফারেন্স বা তফাৎ ইন্ডিকেট করছে। অপশন এ কি বলছে প্রথমে আমরা দেখব এক এক করে অপশনগুলি। সিলেবাস ইনক্লুডস একাডেমিক সাবজেক্টস অনলি হোয়ার দ্য কারিকুলাম ডিলস উইথ দ্য টোটালিটি অফ লার্নিং এক্সপিরিয়েন্সেস। না, এটা সঠিক নয়। সিলেবাসের মধ্যে ঠিক আছে শুধুমাত্র বিষয় থাকে, কিন্তু এই বিষয়ের মধ্যে বিভিন্ন দিক থাকে, ঠিক আছে, তো এটাকে আমরা অনলি দিয়ে সীমিত করা হয়েছে, এটা হবে না। অপশন বি কি বলছে দেখুন, কারিকুলাম ইজ নট কম্প্রিহেন্সিভ হোয়ার এজ সিলেবাস ইজ। না, কারিকুলাম সিলেবাস উভয়ই কিন্তু কম্প্রিহেন্সিভ, এটা ভুল। তারপর অপশন সি বলছে কারিকুলাম ইজ বেসড অন দ্য নিডস অফ দ্য চাইল্ড হোয়ার এজ সিলেবাস ইজ নট। দেখুন কারিকুলাম যেভাবে নিডস অফ দ্য চাইল্ড মানে শিশুর চাহিদার উপর প্রতিষ্ঠিত, ঠিক একইভাবে সিলেবাসও শিশুর চাহিদার উপর প্রতিষ্ঠিত হতে হবে, তো এটাও উত্তর হবে না। অপশন ডি কি বলছে দেখুন, কারিকুলাম ইজ স্কুল সেন্ট্রিক অ্যান্ড সিলেবাস ইজ ক্লাসরুম সেন্ট্রিক। ইয়েস, দিস ইজ দ্য রাইট স্টেটমেন্ট। কারিকুলাম হলো স্কুল সেন্ট্রিক, অর্থাৎ বিদ্যালয়কে সেন্ট্রাল পয়েন্টে রেখে কারিকুলাম ডেভেলপ করা হয়, আর সিলেবাসকে ক্লাসরুমের উপর আধারিত রাখা হয়, বা ক্লাসরুম সেন্ট্রিক কি হয়, সিলেবাস হয়। তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কেন হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 62। বিহেভিয়ারিজম ইজ নট ডেসক্রাইবড বাই। আচরণবাদ কিসের দ্বারা ডেসক্রাইব করা হয়নি? নট আছে, খেয়াল করবেন। অপশন এ নলেজ কনস্ট্রাকশন, অপশন বি রেডিনেস ফর লার্নিং, অপশন সি লার্নিং বাই ট্রায়াল অ্যান্ড এরর, অ্যান্ড অপশন ডি কন্ডিশনিং। দেখুন নলেজ কনস্ট্রাকশন বিহেভিয়ারিজম দ্বারা ডেসক্রাইব করা হয়নি, তাই এ হয়ে যাবে কারেক্ট আনসার। বাকি বি সি ডি অপশনগুলি বিহেভিয়ারিজম দ্বারা ডেসক্রাইব করা হয়েছে, তাই অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আশা করি আপনি বুঝতে পারলেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 63। নিষ্ঠা পোর্টাল ফ্যাসিলিটেটস। এই নিষ্ঠা কি ফ্যাসিলিটেট করে থাকে, কি সুযোগ সুবিধা প্রদান করে থাকে? মনে রাখবেন নিষ্ঠা হলো ইন সার্ভিস টিচারদের এক ট্রেনিং প্রোগ্রাম, যে ট্রেনিং প্রোগ্রাম হোলিস্টিক ডেভেলপমেন্টকে ইন্ডিকেট করে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি বলি যে নিষ্ঠা এর ফুল ফর্ম হয়ে যাবে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল টিচার্স হোলিস্টিক অ্যাচিভমেন্ট। তো নিষ্ঠা কি করে থাকে, এ থেকে আপনি বুঝতে পারলেন নিষ্ঠা ইন সার্ভিস ট্রেনিং অফ স্কুল টিচার্স, বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে বা প্রশিক্ষণ দেওয়ার ফেসিলিটি প্রদান করে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 64। অ্যাজ পার কগনিটিভিজম লার্নিং ইনভলভস। কগনিটিভিজম মানে কি, বুদ্ধিবাদ, ঠিক আছে। তো এই বুদ্ধিবাদের মতে লার্নিং মানে শিখন এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত আপনাকে বলতে হবে। অপশন এ কি বলছে দেখুন, ট্রায়াল অ্যান্ড এরর, অপশন বি লিঙ্কিং নিউ অ্যান্ড অল লার্নিং, অপশন সি লার্নিং উইদিন সোশিয়াল সেটিং, অ্যান্ড অপশন ডি কন্ডিশনিং। দেখুন এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি লার্নিং উইদিন সোশিয়াল সেটিং। কগনিটিভিজমের মতে লার্নিংয়ের মধ্যে কি কি থাকতে হবে, সোশিয়াল সেটিং থাকতে হবে, মানে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখন হয়, এটাকে কগনিটিভিজম রিকগনাইজ করেছে বা ডেসক্রাইব করেছে, ঠিক আছে। বা আমরা অন্যদিকে বলতে পারি যে কগনিটিভিজমের মধ্যে কি হয়, লার্নিং কিভাবে সংগঠিত হয়ে থাকে, লার্নিং সোশিয়াল সেটিংয়ের মধ্যে সামাজিক আদান প্রদান, সামাজিক মত বিনিময় মিথস্ক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 65। এ সাউন্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি প্রমোটস ডেভেলপমেন্ট অফ। দেখুন ছাত্রছাত্রীদেরকে যদি আমরা কন্টিনিউ একই প্রকারের ক্লাস করাতে থাকি একের পরে ক্লাস আপনি যদি করিয়ে যান, তাহলে কিন্তু তাদের মনে বোরিং আসে, ঠিক আছে। এই বোরিংকে যদি দূর করতে চাই আমরা অ্যাজ এ টিচার, তখন আমাদের কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি করাতে হবে, কিছু হাসার মতো এমন কিছু দিতে হবে ওদেরকে ফ্রি মাইন্ড করার জন্য, ঠিক আছে। তো এটা কিসের বিকাশে সাহায্য করে আপনাকে বলতে হবে। দেখুন অপশনগুলি কি বলছে, বডি অনলি। দেখুন শুধুমাত্র বডিকে এটা রিক্রিয়েট করে না, এটা ভুল, এটা শুদ্ধ হবে না। মাইন্ড অনলি, শুধুমাত্র মনকেও এটা রিক্রিয়েট করে না। যদি আমরা রিক্রিয়েশনাল কোনো কিছু নাচ গানের অনুষ্ঠান মধ্যে রাখি বা হাসি ঠাট্টা করতে ওদেরকে দেই শিশুদেরকে, তো এটা না শুধুমাত্র শরীরকে রিক্রিয়েট করবে, না শুধুমাত্র মনকে রিক্রিয়েট করবে, এটা মন, মস্তিষ্ক এবং শরীরকে রিক্রিয়েট করবে। তো সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 66।
নলেজ এক্সপ্লোশন ইন দ্য ওয়ার্ল্ড টুডে রিকোয়ার্স এ টিচার টু বি। বর্তমানের বিশ্বে একজন শিক্ষককে কী ধরনের হতে হবে? বর্তমান বিশ্বের ডিমান্ড অনুযায়ী একজন টিচার কী ধরনের হবেন? দেখুন অপশনগুলি কি বলছে, আমরা এক এক করে দেখি। ফ্যাসিলিটেটর অফ লার্নিং, শুধুমাত্র আপনি লার্নিংয়ের ফ্যাসিলিটেটর হলে চলবে না, বর্তমান ডিমান্ড চেঞ্জ হয়ে গিয়েছে। অপশন বি বলছে প্রোভাইডার অফ নলেজ, শুধুমাত্র জ্ঞানের প্রোভাইড করলেও হবে না, কাজ চলবে না, আপনাকে যদি সাকসেসফুল টিচার হতে হয়। ক্রিয়েটার অফ নলেজ, আপনি সব জ্ঞান তৈরি করবেন, এটাও করা যাবে না এজ এ টিচার। বোথ ক্রিয়েটার অ্যান্ড প্রোভাইডার অফ নলেজ, ইয়েস দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কেননা আমাদেরকে জ্ঞানের নির্মাণ করতে হবে, ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে থাকতে হবে যদি আমরা ভালো টিচার হতে চাই, এবং তাদেরকে জ্ঞানেরও যোগান ধরতে হবে। উভয় কাজ আমাদেরকে করতে হবে, শুধুমাত্র এক কাজ করলে চলবে না। ঠিক আছে, তো কী করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 67, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কো কারিকুলার অ্যাক্টিভিটি। আপনাকে বলতে হবে নিচের এ বি সি ডি এই চারটি অপশনের মধ্যে কোনটি একটি কো কারিকুলার অ্যাক্টিভিটি নয়। এ কুইজ ইন এ ক্লাস, দেখুন ক্লাসে যদি আমরা একটি কুইজ করাই তাহলে এটা হয়ে যাবে একটি কো কারিকুলার অ্যাক্টিভিটি। অপশন বি বলছে এ কালচারাল প্রোগ্রাম, আমরা যদি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করাই নিজের বিদ্যালয়ে তাহলে এটাও কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটি। অপশন সি বলছে রিডিং টেক্সট বুক, দেখুন একটি টেক্সট বুক আমরা যদি পাঠদান করি বা পড়াই বা পড়তে দেই তাহলে এটা কো কারিকুলার অ্যাক্টিভিটি হবে না, এটা হয়ে যাবে কারিকুলার অ্যাক্টিভিটি। অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট আনসার, নট বলা হয়েছে তাই এটা হয়ে যাবে শুদ্ধ উত্তর। আর অপশন ডি কে বলছে রিডিং এ স্টোরি বুক ইন দ্য স্কুল লাইব্রেরি, দেখুন স্টোরি বুক পড়া বিদ্যালয়ের লাইব্রেরিতে গিয়ে এটা কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটি। ঠিক আছে, এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 68, instructions in a distance education system are commonly imparted through distance education সিস্টেমের মধ্যে ইনস্ট্রাকশনস কি করে করা হয়? পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, দেখুন আপনি যদি কেকে হ্যান্ডিক অথবা ইগনু থেকে যে কোনো কোর্স করে থাকেন তাহলে আপনি এটাকে ভালো করে রিলেট করতে পারবেন। দেখুন আপনি যখন ডিস্টেন্স এডুকেশনে অ্যাডমিশন নেন এটাকে আবার অডিএল বলা হয়। অডিএল মোডে আপনি যখন অ্যাডমিশন নেন তখন আপনাকে পার্সোনালি কেউ কন্ট্যাক্ট করে কি? মোটেই না, আপনি কোনো সাপোর্ট পাবেন না, আপনাকে সব কিছু নিজে নিজে করতে হবে। তো এ কারেক্ট আনসার হবে না। অপশন বি বলছে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল, ইয়েস এটাই হয়ে যাবে যুক্তিযুক্ত আনসার। কেননা আপনি ক্যাকেন্ডিক আমি যে বললাম বা ইগনু থেকে যদি কোর্স করে থাকেন তখন আপনি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল থেকেই আপনার সব কিছু করতে হয়। ঠিক আছে, তো এটা বেস্ট মাধ্যম বা সবচেয়ে বেশি ইউজ করা হয় প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল। আর রেডিও টেলিভিশন এগুলি সঠিক আনসার হবে না। কী করে আনসার হলো আশা করি আপনি তা গেস করতে পারলেন। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 69, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট হোল্ড গুড ফর দ্য ইউজ অফ অডিও ভিজুয়াল এইডস, নিচের কোনটি অডিও ভিজুয়াল এইডস ইউজের ক্ষেত্রে ভালো নয়? আপনাকে বলতে হবে অডিও ভিজুয়াল এইডস মানে কি? শ্রাব্য দৃশ্যমান বস্তু, যেমন আমরা যদি প্রজেক্টর ইউজ করে কোনো কিছু বোঝানোর চেষ্টা করি শিশুদের, তো প্রজেক্টরের মাধ্যমে আমরা যখন বুঝাবো কোনো কিছু দেখাবো কোনো লেসনকে ওদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব, দেন ইট উইল বি দ্য ইউজ অফ অডিও ভিজুয়াল এইডস, কেননা প্রজেক্টর একটি অডিও ভিজুয়াল এইডস। তো এটা আর কি। অপশনে কি বলছে চলুন আমরা দেখি। ইউজ অফ মাল্টিপল সেন্স অর্গ্যানস, আমরা যখন অডিও ভিজুয়াল এইডস যেমন ডিজিটাল বোর্ড বা স্ক্রিন প্রজেক্টরের মাধ্যমে ওভারহেড প্রজেক্টর ইউজ করে কোনো কিছু বোঝাবো তখন এর দ্বারা শিশুরা মাল্টিপল সেন্স অর্গ্যানস ইউজ করবে। এটা তো মাল্টিপল সেন্স অর্গ্যানস ইউজ করার ক্ষেত্রে সঠিক, এটা ভালো, তো এটা উত্তর হবে না। আমাদেরকে নট গুড খেয়াল করতে হবে যে নট গুড আমরা বের করব। ক্রিয়েটিং নভেলিটি, ইয়েস এটা নভেলিটিও সৃষ্টি করে থাকে, ক্রিয়েট করে থাকে, এটা করতে হয় বা এটা ভালো গুণ। তারপর অপশন সি বলছে মেকিং অ্যাবস্ট্রাকশনস কনক্রিট, অ্যাবস্ট্রাকশনস মানে যেগুলি বিমূর্ত ধারণা এগুলিকে মূর্ত হিসাবে আমরা দেখাতে পারি। যেমন আপনি যদি বিজ্ঞানের লাংস নিয়ে যদি বুঝিয়ে থাকেন তো লাংসের ফাংশন কী করে হয়, লাংসের পাম্পিং কী করে হয়, হার্ট নিয়ে যদি আপনি দেখাতে চান তাহলে আপনি অডিও ভিজুয়াল এইডস ইউজ করে যতটুকু ভালো করে শিশুদের বোঝাতে পারবেন, আপনি ছবি এঁকে আর বই দেখিয়ে বা কোনো ছবি টিএলএম ইউজ করে আপনি সেটা বোঝাতে পারবেন না। ঠিক আছে, তো এটা তো ভালো ব্যবহার, আমরা বিমূর্ত বিষয়কে মূর্ত হিসাবে দেখাতে পারি ওদের চোখের সামনে।
অপশন ডি বলছে মেকিং সিম্পল কনসেপ্টস কমপ্লেক্স। দেখুন, অডিও ভিজুয়াল এইড সিম্পল কনসেপ্টসকে কমপ্লেক্স করার জন্য ইউজ করা হয় না, সহজ এক বিষয়কে কঠিন বা জটিল বিষয়ে রূপান্তরিত করার জন্য ব্যবহার করা হয় না, এটা জটিল বিষয়কে সহজ বিষয় হিসেবে রূপান্তরিত করার জন্য করা হয়। তো এটা ভুল হয়ে গেল, ভুল স্টেটমেন্ট, অ্যান্ড দিস ইজ দ্য রাইট আনসার। ডি হয়ে যাবে তাই এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 70, জ্যাক্স ডেলরস রিপোর্ট টু দ্য ইউনেস্কো ওয়াজ টাইটেলড। ইউনেস্কোর উপরে উনি এক রিপোর্ট দিয়েছিলেন, ওনার নাম হলো জ্যাক্স ডেলর। তো জ্যাক্স ডেলরের যে রিপোর্ট উনি সাবমিট করেছিলেন, এই রিপোর্টকে কি বলা হয়? ঠিক আছে, আর ইউনেস্কো এর পুরো নাম আপনারা অবশ্যই মনে রাখবেন। ইউনেস্কো এর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, অপশনগুলি দেখুন, ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন রিপোর্ট, অপশন বি মিলেনিয়াম ডেভেলপমেন্ট রিপোর্ট, অপশন সি লার্নিং দ্য ট্রেজার উইদিন, অ্যান্ড অপশন ডি ওয়ার্ল্ড ডিক্লারেশন অফ এডুকেশন ফর অল। দেখুন, ওনার যে রিপোর্ট এটাকে বলা হয় লার্নিং দ্য ট্রেজার উইদিন, অর্থাৎ উনি যে রিপোর্ট দিয়েছিলেন এই রিপোর্টের টাইটেল ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন। তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 71, For the qualitative improvement of elementary education in India, NPA 1986 recommended the establishment of কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট করার জন্য, মানে ভারতের যে এলিমেন্টারি এডুকেশন, এই এলিমেন্টারি এডুকেশনের গুণগত মান ভালো করার জন্য, উন্নত করার জন্য 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি বানানো হয়েছিল, এই জাতীয় শিক্ষানীতি কোন সংস্থাকে এস্টাবলিশ করার কথা বলেছিল আপনাকে বলতে হবে। অপশন এ এনসিইআরটি, অপশন বি এসসিইআরটি, অপশন সি ডায়াট, অ্যান্ড অপশন ডি আইএএসি। দেখুন, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন সি ডায়াট। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং। ঠিক আছে, তো সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, কেননা এনপিএ 1986 ডায়াট অর্থাৎ প্রতি জেলায় এক একটি ডায়াট সেন্টার বানানোর কথা রিকমেন্ড করেছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 72, হুইচ টিচিং মেথড মেক্স লার্নার্স পার্টিসিপেশন অপটিমাল অ্যান্ড প্রোঅ্যাক্টিভ। কোন শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি অংশগ্রহণকে সাপোর্ট করে? অপশন এ ডিসকাশন মেথড। ডিসকাশন মেথড অবশ্যই হতে পারে, কেননা ডিসকাশন মেথডে সকল ছাত্রছাত্রীদেরকে ইনক্লুড করা যায়। তো হতে পারে ডিসকাশন মেথড, তবুও অন্যান্য মেথডগুলি আমরা দেখব এক এক করে। অপশন বি বলছে লেকচার মেথড। দেখুন, লেকচার মেথড মোটেই হবে না। এখানে লেকচার মেথড যখন আমরা প্রয়োগ করব তখন সব কিছু আমাদের উপর অর্থাৎ শিক্ষকের উপর ন্যস্ত থাকে। তারপর অপশন সি ডেমনস্ট্রেশন মেথড, এটাও অনেকটা টিচার সেন্ট্রিক। ঠিক আছে, তারপর অপশন ডি লেকচার কাম ডেমনস্ট্রেশন মেথড, না এগুলি হবে না। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, কেননা ডিসকাশন মেথডে ম্যাক্সিমাম পার্টিসিপেশন এনশিওর করা যায় শিক্ষার্থীদের। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 73, সামেটিভ ইভ্যালুয়েশন ইজ। সামেটিভ ইভ্যালুয়েশন বলতে কি বোঝানো হয়? দেখুন, সামেটিভ ইভ্যালুয়েশন কি করা হয়, যেমন ষান্মাসিক পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা ইত্যাদি সবকটা মিলিয়ে যখন আমরা পরীক্ষা গ্রহণ করি তখন এটাকে সামেটিভ ইভ্যালুয়েশন বলা হয়। তারপর ইউনিট টেস্ট, অ্যাসেসমেন্ট টেস্ট যখন আমরা ক্লাসে পিরিয়ডে নিয়ে থাকি এবং এগুলির মাধ্যমে ছাত্রদের যে সমস্ত অসুবিধা রয়েছে এগুলিকে নিরসন করার চেষ্টা করি, তখন এটাকে বলা হয় ফর্মেটিভ ইভ্যালুয়েশন। আপনারা খেয়াল রাখবেন। তারপর অপশনগুলি চলুন আমরা দেখি কি বলছে। অ্যাসেসমেন্ট while teaching a topic, option B assessment after teaching a topic, and option C assessment at the end of a semester, option D assessment after teaching a chapter. দেখুন, সামেটিভ ইভ্যালুয়েশন কি ইন্ডিকেট করে? একটি সেমিস্টার 6 মাস বা 3 মাস বা 1 বছর শেষ হওয়ার পর যে পরীক্ষা নেওয়া হয় এটাকে বলা হয়। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর টিচিং এ টপিক, একটা টপিককে পড়ানোর পর আমরা যে পরীক্ষা নেই এটা হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তারপর একটি টপিক সময় যে পরীক্ষা নেই এটা হয়ে যাবে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তারপর একটি চ্যাপ্টার, একটি অধ্যায়কে পড়ানোর পর আমরা যে পরীক্ষা গ্রহণ করি বা যে মূল্যায়ন করি এটা হয়ে যাবে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ঠিক আছে, কি করে আনসার? অপশন সি হলো। আশা করি আপনি গেস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 74 দেখুন। ইন এ লাইভলি ক্লাসরুম সিচুয়েশন ইট ইজ আনলাইকলি দ্যাট দেয়ার উড বি। দেখুন, একটি লাইভলি ক্লাসরুম সিচুয়েশনে কোনটি ভালো নয় নিচের আপনাকে বলতে হবে। অপশন এ অকেশনাল রোয়ার্স অফ লাফটার। একটি লাইভলি ক্লাসরুমে কখনো কখনো হাসি শুনতে পাবেন, এটা স্বাভাবিক, এটা হবেই। অপশন বি বলছে কমপ্লিট সাইলেন্স। দেখুন, লাইভলি ক্লাসরুম কখনো কমপ্লিট সাইলেন্স হয় না, তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। তবু অপশন সি কি বলছে দেখি।
ফ্রিকোয়েন্ট টিচার স্টুডেন্ট ডায়ালগ, ইয়েস লাইভলি ক্লাসরুমে টিচার স্টুডেন্ট ডায়ালগ হবেই। অপশন ডি বলছে ডিসকাশন অ্যামাং স্টুডেন্টস, শিশুরা ডিসকাশন করবেই একটি লাইভলি ক্লাসরুম সিচুয়েশনে, তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। তারপর কোয়েশ্চেন নাম্বার 75, টিচিং শুড ইনভলভ, টিচিংয়ের মধ্যে কী কী ইনভলভ করতে হয়, শিক্ষাদানের মধ্যে কী কী সামিল করতে হয় আপনাকে বলতে হবে। অপশন এ অ্যাভয়েডেন্স অফ প্রক্সিমিটি, অপশন বি ভয়েস মডিউলেশন, অপশন সি রিপিটেটিভ পজ, অপশন ডি ফিক্সড পশ্চার। দেখুন এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে ভয়েস মডিউলেশন। আপনি যখন কোনো ক্লাসে পাঠদান করতে যাবেন তখন আপনার ভয়েসের মধ্যে মডিউলেশন আনতে হবে। কখনও আপনি কোনো বিষয়কে বেশি স্ট্রেস দেওয়ার সময় উচ্চস্বরে কিছুটা বলবেন, আবার কোনো কিছু আপনি যখন ভালো করে বুঝাবেন খুব যত্ন সহকারে তখন আপনি নর্মাল আওয়াজে কথা বলবেন, আবার আপনি প্রয়োজন বিশেষে আরও নিম্ন গতিতে কথা বলবেন। তো ভয়েস মডিউলেশন খুব গুরুত্বপূর্ণ টিচিংয়ের মধ্যে। এবার কোয়েশ্চেন নাম্বার 76 দেখুন, আরসিআই স্ট্যান্ডস ফর, আরসিআই এর পূর্ণ রূপ আপনাকে বলতে হবে। মনে রাখবেন আরসিআই এর পূর্ণরূপ হলো রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ডি হয়ে যাবে তাই কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 77 দেখুন, দ্য অ্যাপ্রোচ এক্সপ্লেনিং লার্নিং ফ্রম পিয়ার্স ইজ, যখন শিশুরা নিজের সহপাঠীদের কাছ থেকে কিছু শিখে তখন এটাকে বা এই পদ্ধতিকে কি বলা হয়? যখন শিক্ষার্থীরা নিজের সহপাঠীদের কাছ থেকে পিয়ারদের কাছ থেকে কিছু শিখে তখন এটাকে বলা হয় সোশিয়াল কনস্ট্রাকটিভিজম, ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 78, রিসার্চ আন্ডারটেকেন টু সলভ প্রবলেমস অফ স্টুডেন্টস ইন স্কুলস ইজ কল্ড, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্যা উপরে যখন আমরা সমাধান করার জন্য রিসার্চ করব তখন এটাকে কি বলা হয়? অপশন এ বলছে ফান্ডামেন্টাল রিসার্চ, অপশন বি অ্যাকশন রিসার্চ, অপশন সি অ্যাপ্লাইড রিসার্চ অ্যান্ড অপশন ডি বেসিক রিসার্চ। যখন স্টুডেন্টসদের সমস্যা সমাধান করার উদ্দেশ্য নিয়ে রিসার্চ কন্ডাক্ট করানো হয় তখন এটাকে বলা হবে অ্যাকশন রিসার্চ, তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 79, চেঞ্জ ইন অ্যাটিটিউড পার্টেন্স টু, অ্যাটিটিউডের মধ্যে দৃষ্টিভঙ্গির মধ্যে যখন পরিবর্তন হয় তখন এটাকে কি বলা হয়? অপশন এ কগনিটিভ ডোমেইন, অপশন বি সাইকোমোটর ডোমেইন, অপশন সি অ্যাফেক্টিভ ডোমেইন অ্যান্ড অপশন ডি বোথ অ্যাফেক্টিভ অ্যান্ড কগনিটিভ ডোমেইনস। ফ্রেন্ডস এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, কেননা অ্যাটিটিউড যখন আমাদের পরিবর্তন হয় তখন এটা এফেক্টিভ, অর্থাৎ কোনো কিছু বুঝে আমরা যখন অ্যাপ্লাই করব তখন এটা এফেক্টিভ ডোমেনের অন্তর্ভুক্ত, যখন আমরা কোনো কিছু মনে রাখবো বুঝবো তখন এটা কগনিটিভ ডোমেনের অন্তর্ভুক্ত হয়ে যায়, মনে রাখবেন। Question number 80, elementary education is a fundamental right under the article dash of the Indian Constitution. The correct answer of this question is option C, article 21A. ভারতীয় সংবিধানের আর্টিকেল 21A তে বলা হয়েছে বা 21A আমাদেরকে এই অধিকার দেয় যে একটি শিশুর বা একজন ব্যক্তির এলিমেন্টারি এডুকেশন মৌলিক অধিকার। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, পড়তে থাকুন। জয় হিন্দ।